বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণা কাল বিকেলে। প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামায়াত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। আইডি হ্যাক করে যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। এখন থেকে পাহারা বসাবেন। কোন ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার, কাউকে আবার কোনো ছাড় নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ জুড়ে তুঙ্গে নির্বাচনী প্রচারণা। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামায়াত, বলছে বিএনপি। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা 11 দলীয় ঐক্যে। নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরে লাগতে পারে 5-6 দিন। 180 দিন নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রেস সচিবের। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি ও মনোনীত ব্যক্তি। বন্দরে অচলাবস্থার মাশুল দিতে হবে সরকারকে। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা ব্যবসায়ীদের। নিউমেরিং টার্মিনালের চুক্তি থেকে সরে আসার সুযোগ দেখছেন না নৌ উপদেষ্টা। এবং রাজধানীর পল্লবীতে বাসা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। ঋণের চাপে দিশেহারা হয়ে 2 সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা, প্রাথমিক ধারণা পুলিশের। বিএনপি নির্বাচনী ইশতেহারে থাকছে চমক। এবারের ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন দলটির নেতারা। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইশতেহার প্রভাব ফেলবে ভোটের মাঠে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের। সানবির রুপলের রিপোর্ট। বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক। এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দ্বারে। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবি, যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি বলছে এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা, বেগম জিয়ার ভিশন 2030, সেই সাথে বিএনপির এখনকার 31 দফা। দল হিসেবে জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয়। এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। মাহাদি আমিন বলছেন এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে, দূর করা হবে উন্নয়ন বৈষম্য। মেগা প্রজেক্ট, মেগা করাপশন, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং সেই সব উদ্যোগে গ্রহণ করব যেখানে সত্যিকার অর্থে জনমানুষ উপকৃত হয় এবং গ্রামীণ পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যেন প্রত্যেকে আরও বেশি ক্ষমতায়িত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন দুর্নীতি রোধ, সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল, সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় তাদের দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে একথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মিথ্যাচার করে দমানো যাবে না বিএনপিকে। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্যাতন সহ্য করেছেন। এ সময় তিনি জানান, ৮ ফেব্রুয়ারি দুপুরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন, ধানের শীষ শুধু প্রতীক নয়, মানুষের আবেগ। তা ধারণ করেই ভোট দিবে জনগণ। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন, ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে বলে। হ্যাঁ, ভেন্যু একই থাকবে, এই পার্টি অফিসের সামনে। এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। এদিন দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বলেন, বিএনপিকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মাথা নত করানো যাবে না। যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চলা। এদিন নির্বাচনী প্রচারণামূলক আরও 5টি গান উদ্বোধন করেন বিএনপির এই নেতা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। তার দল ক্ষমতায় গেলে নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রতিশ্রুতি দিয়েছেন আমির। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তুলে ধরছেন দেশ গঠনের নিজেদের পরিকল্পনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নওগাঁ দিয়ে শুরু হয় তার উত্তর জনপদের যাত্রা। দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করে গোলাম বানাতে চায় তারাই তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যাচার করছে। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, 12ই ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। এরপর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, নারীদের জন্য নিরাপদ দেশ গড়বেন তারা। আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। এদিকে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির পৌঁছানোর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দিবেন তারা। কারচুপি হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোন ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার, কাউকে আবার কোনো ছাড় নেই। একই দিন সন্ধ্যায় নাটোরের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান। নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে বক্তব্যে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন জামায়াত আমির। ইনশাআল্লাহ
শাহিন আলম, সময় সংবাদ, নাটোর। সারা দেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে প্রচার যুদ্ধ। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামাত, এমন অভিযোগ বিএনপির। আর প্রচারণার মাঠে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে 11 দলীয় ঐক্য। নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জোরে সোরে ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। এবারে নির্বাচনে জালিয়াতি ও জবরদস্তি হবে না বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোটারদের ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, জামায়াত স্বাধীনতার বিকল্প ইতিহাস বলা শুরু করেছে। কালো টাকা ছড়িয়ে নির্বাচনে নাশকতার ছক করা হচ্ছে অভিযোগ করেন ফরিদপুর 4-এর প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। এখানে প্রচুর কালো টাকার ব্যবহার, লুটের টাকার ব্যবহার হচ্ছে। স্বাধীনতার একটি বিকল্প ইতিহাস বলা শুরু করেছে। আমরা ইতিহাসের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। ঘরে ঘরে যাই, 5-7 জন মহিলা পাঠায়, আজ বলে বেঁচে লাগবে ভাই। এইবার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নরসিংদী 1 আসনে প্রচারণায় দাঁড়িপাল্লার প্রার্থী বলেন, একটি দল কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, জনগণ তা প্রতিহত করবে। পঞ্চগড় 1 আসনে শাপলাকলির প্রার্থী সার্জিস আলম ভোটারদের কাছে গিয়ে দেন নানা প্রতিশ্রুতি। কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী জনসভায় দেশের নতুন জালেম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। অত্যাচার করে নির্যাতন করেও ভোট পেয়ে ক্ষমতায় যায়, সে তখন আর মানুষকে মানুষ মনে করবে না। বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রতিদিনই নিজ প্রতীকে ভোট পেতে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে আরও থাকছে। গ্রেফতারের পরদিন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরওয়ারের জামিন। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ার দাবি স্ট্রুয়ের। নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের সময় লাগতে পারে 5 থেকে 6 দিন। 180 দিন নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে নির্বাচিত নতুন সংসদ সদস্যের রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। ডক্টর ইউনূসের সভাপতিত্বে হওয়া বৈঠকে নেওয়া হয় 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকগুলো এজেন্ডা ছিল। বৈঠকের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের কাজের ফিরিস্তি। জানান মেয়াদ শেষের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসেব প্রকাশ করা হবে। তো 526টা ডিসিশনের মধ্যে বাস্তবায়িত হয়েছে 439টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 17 বা 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এদিকে নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়েও ছিল জটিলতা। বিকেলে সচিবালয়ে এই নিয়ে আইনি ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। তার মতে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার অথবা বিশেষ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারেরও শপথ পড়ানোর বিধান রয়েছে।
আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র বাহিনী। যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে প্রস্তুত তারা। তাদের মতে এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমান ও নৌবাহিনী প্রধান। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ১.৫ বছরেরও বেশি সময় ধরে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী। এবার জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বাহিনীটি। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভায় ঊর্ধ্বতন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠে থাকবে ১ লাখ সেনা সদস্য। এবারে নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। এই অপপ্রচার প্রতিরোধে আপনাদের সাহায্য চাই। রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। বিমান বাহিনী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এদিন বরগুনায় নৌবাহিনী প্রধান বলেন, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৌবাহিনী বদ্ধপরিকর। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলেও মন্তব্য করেন নৌপ্রধান। এর মাধ্যমে আমরা পুনরায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বন্দরে অচলাবস্থার মাসুল সরকারকে দিতে হবে উল্লেখ করে রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বিকেএমইএ সহ বাণিজ্যিক সংগঠনগুলো এই শঙ্কা প্রকাশ করে। এদিকে নিউ মরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন নৌ উপদেষ্টা। 2 দিন কর্মবিরতি স্থগিত করেছেন বন্দরের শ্রমিকরা। নিউ মরিং টার্মিনাল দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে গেল শনিবার থেকে শ্রমিকদের আন্দোলনে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। প্রথম 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করলেও পরে তার রূপ নেয় লাগাতার ধর্মঘটে। এতে বন্দরে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি কার্যক্রম। তবুও দাবি আদায়ে অনড় থাকেন শ্রমিকরা। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠক শেষে গুলশানে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিইএফ। জানানো হয়, বন্দর পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে সরকার। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এই পোর্ট বন্ধের মাধ্যমে কি হয়েছে, আন্তর্জাতিক বাজারে আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি একেবারে শেষ হয়ে গেছে। আর এটার যে ইম্প্যাক্ট, কনসিকুয়েন্সেস, এটা কিন্তু চেইন ইফেক্ট। ইন্টারন্যাশনালি যখন একটা রং মেসেজ যায় তখন বায়াররা কিন্তু ফিউচারে অর্ডার দিতে গিয়ে তখন 2বার চিন্তা করবে যে বাংলাদেশে তো এরকম কোনো কারণ ছাড়া আন্দোলন হয়, কারণ ছাড়া আমি আমার বুটস আটকা যেতে পারি। এদিন সকালে চট্টগ্রামে যান নৌ উপদেষ্টা। বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে জানান, ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো সরকার না, যতদিন আমি দেখেছি। পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই। নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার 2 দিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনের। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে একসঙ্গে কাজ করার আশ্বাস তুরস্ক। জুলাই আঞ্চলে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার
আব্দুল কাফি সহ 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2 জনকে দেওয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। আর খালাস পেয়েছেন রাজসাক্ষী সাবেক SI শেখ আফজালুল হক। এছাড়াও সাইফুল ইসলামের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। সময় মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। রাজধানীর পল্লবীতে বিহারি ক্যাম্প থেকে স্বামী স্ত্রী ও তাদের 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজন এলাকাবাসী জানিয়েছেন, নিহত মাসুদ অটোরিকশা চালক। তার স্ত্রী সুমি 2 বছর ও 3.5 বছরের 2 ছেলের মরদেহ উদ্ধার করা হয়। অভাব ও পারিবারিক অশান্তি ছিল বলে জানান স্বজনরা। 3 সন্তানের মধ্যে 10 বছর বয়সী মেয়ে স্কুলে ছিল। পুলিশের ধারণা, হতাশা থেকে স্ত্রী সন্তানদের হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন মাসুম। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে করা এই মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন। এর আগে 3 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সরওয়ার আলম বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। জামাত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। আপনারা ওনার ফেসবুক তো আপনারা তদন্ত করে দেখেন, তদন্ত যে কর্তৃপক্ষ আছে ওনারা কোনোরকম কোনো সম্পৃক্ততা পায় না। আমার হাজবেন্ড নির্দোষ, একেবারে সম্পূর্ণ নির্দোষ আমার হাজবেন্ড। আমি সবার কাছে এটার ন্যায় বিচার চাই। দেখছেন সন্ধ্যার সময়। গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি তাণ্ডব। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 ফিলিস্তিনি। গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানিয়েছেন, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। সময় বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে ম্যাচ বয়কটের কথা জানালেও এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কারণ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভায় ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে উপযুক্ত বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণাকাল, প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামাত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। এবং নির্বাচনের সহিংসতা রুখতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভোটের পর হস্তান্তরে লাগতে পারে 5-6 দিন, জানালেন প্রেস সচিব। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মনির হুসাইন। ধন্যবাদ রাব্বি আপনাকে। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।